হ্যালো লিসেনার্স, কেমন আছেন সবাই? দেশে বিদেশে কাছে দূরে যে যেখানে আছেন সবাইকে লাইফ স্টোরি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। পুরো সময়টা জুড়ে আপনাদের সাথে আছি আমি আরজে নীল। প্রতিদিনের পরিক্রমায় আজও নতুন ঘটনা নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। লিসেনার্স, আমরা তো আসলে জীবনের এমন কিছু গল্প আপনাদেরকে জানাতে চাই যে গল্পগুলো আপনাদেরকে আপ্লুত করতে পারে। স্বাভাবিক জীবন চলাচলের বাইরে গিয়েও আপনারা যেন অন্যরকম ভিন্ন কিছু, অর্থাৎ লাইফের ডিফারেন্ট টেস্ট অ্যান্ড ডিফারেন্ট এক্সপিরিয়েন্সগুলো আপনারা যাতে উপলব্ধি করতে পারেন, সেটাই আমাদের লক্ষ্য। ঘটনার ঘন ঘটাই আপনাদের পাঠানো ঘটনাই আমাদের একমাত্র ঘটনা বলার উৎস। লিসেনার্স, আজ আপনাদের সামনে এমনই একটি ভিন্নধর্মী ঘটনা নিয়ে এসেছে। সম্পর্কের ভ্যালুজ, মানুষের মস্তিষ্কের অপরিপক্কতা, ত্রিভুজ প্রেমের সাথে শরীরের মেলবন্ধন, কিছু কিছু জায়গায় সেটা অজাচার, অনাচার এবং অবৈধতার গড়িয়ে জীবনকে কতখানি জটিল করে ফেলতে পারে, কঠিন করে ফেলতে পারে, সে বিষয়গুলো আজকের ঘটনায় আমাদের উঠে আসবে। লিসেনার্স, আপনারা যারা আমাদের ঘটনাগুলো মনোযোগ দিয়ে শোনেন, আপনারাই এই চ্যানেলের সবচেয়ে বড় সম্পদ। আপনাদের এই ডিফারেন্ট আনন্দ দেওয়ার মাঝেই আমাদের সার্থকতা। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা ও কৃতজ্ঞতা। যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদের পাশে থাকুন। এছাড়া আপনারা ঘটনাগুলোকে লাইক এবং কমেন্ট যদি করেন, তাহলে আপনাদের বাইরেও অনেক বড় একটা কমিউনিটির কাছে আমাদের ঘটনাগুলো পৌঁছে যায়। লিসেনার্স, প্রতিদিনের মতো আজকেও বলি, আমাদের ঘটনা বলার উদ্দেশ্য আপনাদেরকে কিছু বিনোদিত করা এবং সামাজিক বিভিন্ন ধরনের যে আনকালচারগুলো আছে, অপসংস্কৃতিগুলো আছে, সেগুলোর ভয়ানক রূপ আপনাদের কাছে তুলে ধরা এবং সামাজিক সচেতনতা, এটাকে নিছক আনন্দ ও সচেতনতা হিসেবেই নিন। আমরা আশা করব এখান থেকে আপনারা সামাজিক সমস্যাগুলোকে পিক করবেন না, বরং সামাজিক সমস্যাগুলো কীভাবে বাধা দেওয়া যায় সেটাকেই পিক করবেন। লিসেনার্স, আজকের ঘটনা বলার আগে আমি আপনাদেরকে কিছু বিষয়ে একটু হিন্টস দিতে চাই। লিসেনার্স, ভালোবাসা বলতে আপনারা কি বোঝেন? একটা মানুষের প্রতি আকর্ষিত হলো, একটা সময় ক্লোজ হলো, এরপর তাদের মাঝে একটা রিলেশন বিল্ড আপ হয়ে গেল। কারো বিবাহ হয়ে যাওয়ার পর, কারো বিবাহ পূর্বে শারীরিক কিছু সম্পর্ক হয়ে গেল। তারপর আস্তে আস্তে স্বার্থগুলো সামনে চলে আসলো। স্বার্থ থাকলে ভালোবাসা বিদ্যমান, স্বার্থ না থাকলে ভালোবাসার কোনো অবস্থান নেই। আসলে ভালোবাসাটা কি এমন হওয়া উচিত? ভালোবাসার সংজ্ঞাটা কি আসলে এমন ছিল? দেখুন, স্বাভাবিক সামাজিক ভালোবাসার কথা বলছি না। অবশ্যই একজন নারী এবং একজন পুরুষের মাঝে ভালোবাসার মানদণ্ড কেমন হতে পারে সেই কথাগুলোই আপনাদেরকে বলার চেষ্টা করছি। একজন নারী, একজন পুরুষ পরস্পরকে আকর্ষণ করতেই পারে, আকর্ষণের জন্য যারা কাছে আসতেই পারে, কিন্তু তাদেরকে কেন ব্যবহার করতে হবে? যাকে জীবনের আবিষ্ট লক্ষ্যে রাখতে পারবেন না, তাকে সাময়িক সময় ব্যবহারে কী এমন ফায়দা? কিছু শারীরিক সুখের জন্য মানুষের মন নিয়ে খেলাটা কতখানি যৌক্তিক? লিসেনার্স, যখন ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম, তখন কোনো এক মজার ক্লাসে শিক্ষক আমাদের জানিয়েছিলেন, পৃথিবীতে যতগুলো মহাযুদ্ধ হয়েছে, 2টি বিশ্বযুদ্ধ হয়েছে, তাতে এত বেশি পরিমাণে প্রাণ ঝরেনি যত বেশি পরিমাণে পুরুষের প্রাণ ঝরেছে নারীকে ভালোবেসে।
নারীর ভালোবাসা আসলেই মনোবিজ্ঞানের কাছে এক অনন্ত জিজ্ঞাসা। যে কোনো মুহূর্তে পরিবর্তনশীল, যে কোনো মুহূর্তে যে কোনো রূপ ধারণ করতে পারে। এগুলো আমার কথা বলছি না, গবেষণার কথা বলছি। প্রকৃতপক্ষে নারী মনোবিদ্যা সাইকোলজির এক বিশেষ স্টাডি। প্রকৃতপক্ষে একপাক্ষিক দোষ দেওয়াটাও আমার ধাতে সয় না, এবং সেটা উচিত নয়। নারীর পাশাপাশি পুরুষের দুর্নিবার লোভ, অজাচার, অনাচার, কুদৃষ্টি, কুচিন্তা তাদেরকেও মানুষরূপে পশু বানিয়ে ফেলে। সেখানে অনেক জায়গায় নারীরা থাকে শুধুমাত্র ক্রিয়ানক মাত্র। দুই পক্ষেরই সমান ভুলই থাকে। যাই হোক, অনেক তাত্ত্বিক কথা বলে ফেললাম। আজকের ঘটনার সম্পর্কে আপনাদের আইডিয়া দিই। আমাদের আজকের ঘটনাটি যশোরের ভাই রাহাতের জীবন নিয়ে। প্রথমে ঘটনা পড়তে গিয়ে আমার খুবই খটোমটো লেগেছে। ঘটনার সাথে অবস্থান প্রেক্ষাপটের অনেক কিছুতে অমিল পাওয়ার পর আমি সরাসরি কথা বলি রাহাত ভাইয়ের সাথে। কিছু কিছু জায়গায় আমারও প্রশ্ন ছিল, যে প্রশ্নগুলো তিনি যা লিখে পাঠিয়েছেন তার সাথে কিছুটা অসামঞ্জস্যপূর্ণ। এখানে অনেক কথা থাকবে যে কথাগুলো সামাজিক মাধ্যমে প্রকাশ করার মতো নয়, ততটুকু আমরা স্কিপ করেই কথা বলবো। তবে ঘটনার অথেন্টিকেশন এবং এমন ঘটনার বিষয়ে বলতে হলে অবশ্যই সেটার যাচাই করে নেওয়া আমাদের দায়িত্বের ভিতর পড়ে। আমরাও সেটা করেছি এবং সেভাবে মোটামুটি ঘটনার যতটুকুর যৌক্তিকতা পেয়েছি ততটুকু আপনাদের সামনে উপস্থাপন করব। বলছি রাহাত ভাইয়ের মতো করে, তবে তিনি যেভাবে লিখেছেন সেভাবে বলতে গেলে আমার লিসেনার্সদের জন্য বোঝাটা কঠিন হয়ে যাবে। চেষ্টা করছি আমি আমার ভাষায় সাবলীলভাবে উপস্থাপন করতে। রাহাত ভাইয়ের জন্ম যশোর সদরের অদূরেই কোনো এক রিমোট গ্রামে। পল্লীর ছায়া সুনিবিড় গ্রামে আস্তে আস্তে বেড়ে ওঠে তার। আমি বলছি 90 দশকের মাঝামাঝি সময়ের কথা, যখন তার জন্ম। রাহাত ভাই তার পরিবার সম্পর্কে বলেছেন, আমার পরিবারে আমার বাবা মা ভাই বোন সব কিছু মিলিয়ে আমাদের 6 জনের পরিবার। আমার বাবা একটি স্কুলে শিক্ষকতা করতেন, আমার মা পুরোদস্তুর গৃহিণী, আমার আরও একটি ভাই রয়েছে, আরও 2টি বোন রয়েছে। এই 6 জন নিয়েই মোটামুটি আমার পরিবার। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি আমার ছোটবেলায় শুধুমাত্র আমার বাবাই ছিলেন। একটি বড় বোন এবং তারপর আমি। সব ভাইদের ভিতর আমি ছিলাম বড়, এবং আমার উপরে একটি বড় বোন ছিলেন। আমার বাবা একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়োগ করলেও খুব বেশি দিন তিনি সেটা করতে পারেননি। কিছু বিশেষ শারীরিক অসুস্থতার জন্য খুব অল্প সময়ের ভিতর তার চাকরি থেকে রিটায়ার্ড করতে হয়। অর্থাৎ তার নার্ভসে কিছু সমস্যা ছিল, যে সমস্যার সমাধানের জন্য একটা লম্বা সময় ওই স্কুল থেকে তাকে সরে আসতে হয়। তো তিনি একটা সময় চাকরি ছেড়ে দেন, যদিও সেখান থেকে কিছু টাকা পেনশন পেতেন। সুস্থ হওয়ার পর বাবা বাসায় টিউশন করাতেন। তার টিউশন এবং পেনশনের টাকা মিলে এবং আমাদের ছোটোখাটো কিছু জমি জায়গা, সেগুলো থেকে কিছু উৎপাদন, পুকুরের কিছু মাছ, গাছপালা, এগুলো দিয়ে মোটামুটি আমাদের সংসার গ্রামীণ পরিবেশে চলেই যেত। না ঘনঘাটার বিরাট বড় কিছু, না একেবারে তুচ্ছ লাঞ্ছনার।
পিওর মধ্যবিত্ত গেরস্থ ফ্যামিলি বলতে যেটা বোঝায়। লিসেনার্স, ভাই বোনদের ভিতর আমি ছিলাম অনেকটা আমার মায়ের মতো, ভীষণ সুন্দর দেখতে, কিন্তু আসলে আমি পড়াশোনায় ছিলাম পুরো দস্তুর একটা মাকাল ফল। শিক্ষক বাবার সন্তান হওয়ার পরেও পড়াশুনো খুব বেশি একটা আমার মাথায় ঢুকতো না। এর মাঝে বেশ টাকা ঋণ টিন করে বড় বোনটার বিয়ে হয়ে যায়। বড় বোনের বিয়েটা দেওয়ার পর পরিবারের যে আর্থিক উপার্জন, যেটা দিয়ে মোটামুটি টেনে টুনে সংসারটা চলে যেত, সেখানে একটু সমস্যার সৃষ্টি হয়। আমি কষ্টের সৃষ্টে এসএসসি পরীক্ষাটা দেই, কিন্তু বেথির বাম আমি এক সাবজেক্টে ফেল করে বসি। ওদিকে পাওনাদারের চাপ, প্রেশার, এগুলো দিয়ে আমার পরিবার মোটামুটি জেরবার। তো স্বাভাবিকভাবে অর্থনৈতিক দিক বিবেচনা করে বাবা একটা সময় চিন্তা করলেন আমাকে কোনো না কোনো কাজে লাগিয়ে দিবেন। কিন্তু সত্যিকার অর্থে যশোর অঞ্চলে ওই মুহূর্তে স্বাভাবিক কৃষকের কাজ করা বা ডেলি লেবার হওয়া ছাড়া আমার তেমন একটা কোনো কিছুই করার ছিল না। কিন্তু একজন স্কুল মাস্টারের ছেলে হয়ে এমন কাজ করব, সেটাও সমাজে তেমন একটা গ্রহণযোগ্য হবে না, ভালো হবে না। সম্মানটাও তো আছে। আমার বাবা হয়তো বা স্কুলের চাকরি ছেড়েছেন, বাসায় টিউশনি করেন, কিন্তু শিক্ষক হিসেবে তার সুনাম ও মর্যাদা আমার এলাকায় ক্ষুণ্ণ ছিল, আমার এলাকায় বর্তমান ছিল। তো সেই সম্মান ও মর্যাদা যাতে ক্ষুণ্ণ না হয়, সেজন্য এ ধরনের কাজে আমাকে নিয়োগ করার কথা তারা ভাবেননি। আমার পড়াশোনার বেহাল দশা এবং অনীহা থাকার কারণে বাবা চাইলেন আমাকে এখন থেকেই কাজে ভিড়িয়ে দিতে। আমাদের বাসায় অনেক ছাত্রছাত্রী আমার বাবার কাছে টিউশনে আসতো, পড়তো। তো এখানের একটা হিন্দু মেয়ে নমিতা, তার বাবা নিতাই কাকা, তার সাথে বাবার খুব ভালো সম্পর্ক ছিল। নমিতা আমাদের বাসায় বাবার কাছে টিউশনিতে ক্লাস 4-এ পড়াশুনো করতো। আর বাস্তব জীবনে বাবা এবং নিতাই কাকা ছিলেন ভালো বন্ধু। নিতাই কাকা যশোর থাকতেন না, তিনি ঢাকায় থাকতেন। তার বেশ কিছু ব্যবসা বাণিজ্য ছিল। পরে জেনেছি যে তিনি সেখানের স্বর্ণের ব্যবসা করেন। একদিন সন্ধ্যায় বাবা আমাকে বলল, চল তো এক জায়গা থেকে একটু ঘুরে আসি। আমি বাবার সাথে টুই টুই করে হাঁটা শুরু করলাম। বাবা নিতাই কাকাদের বাসায় নিয়ে গেলেন। বাসায় নিয়ে গিয়ে নিতাই কাকাকে বললেন, নিতাই, তোর ভাতিজাকে দিয়ে তো পড়াশুনো আর হচ্ছে না, ও তো পড়াশুনোয় লবডঙ্কা, এসএসসিতে ফেল করেছে। এদিকে পরিবারেরও খুব টানাটানি অবস্থা, এতগুলো ঋণের বোঝা, আমি তো হিমশিম খেয়ে যাচ্ছি। তার উপর 2টা ছোট ছেলে মেয়ে পড়াশুনো করে, ওদের পড়াশুনোর খরচ চালাতেই তো আমি হিমশিম খাচ্ছি। তো রাহাতকে তুই ঢাকায় নিয়ে গিয়ে কোনো একটা কাজে ঢুকিয়ে নে, ও ওর মতো করে ওর জীবনটা গড়ুক, আর তুই যখন মাথার উপর থাকবি আমিও এখানে একটু নিশ্চিন্তে থাকতে পারবো। বাবার কথা শুনে কিছু সময় নিতাই কাকা ভাবলেন। এর ভিতর ঘরের ভিতর জেঠিমাকে ডাক দিলেন আমাদেরকে নাস্তা দেওয়ার জন্য। গুড় মুড়ি নাস্তা। সরি লিসেনার্স, আমি কিছুটা অসুস্থ, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। গুড় মুড়ির নাস্তা আমাদের সামনে আসলো। আমরা মোটামুটি নাস্তা করার পর তিনি একটি সিগারেট ধরিয়ে বাবার হাতে একটি সিগারেট দিয়ে ফুঁকতে ফুঁকতে বললেন, রাজ্জাক, দেখ আমার তো স্বর্ণের ব্যবসা,
এখন আমার এখানে লোক একজন লাগে, রাহাত হলে ভালোই হয়, বিশ্বস্ত। আমারই তো ভাতিজা, তোর ছেলে, ও কি পারবে ওই পরিবেশে মেনটেন করতে? 3 তলা একটা বাসার 3য় তলায় আমি থাকি, নিচতলায় দোকান। ও ওই দোকানেই বসবে, কাজ শিখবে। আর দোকানের পেছনে যে ঘরটা আছে যেখানে কারিগর থাকে, কারিগরের সাথে একসাথে থাকবে। খাওয়া দাওয়া আমিই দেখব। আমার বাবা এক কথায় রাজি। উত্তম প্রস্তাব, নিয়ে যা নিয়ে যা। গ্রামের বন্ধু বান্ধব পরিবেশ, আমার বেড়ে ওঠা, আমার শৈশব, আমার ভালো লাগার সমস্ত জায়গাটুকু ছেড়ে চলে যেতে অনেকখানি খারাপ লাগছিল। লিসেনার্স, যারা এসএসসি পরীক্ষার পর ঘর ছেড়ে বের হয়েছেন জীবনের লক্ষ্যে, জীবন খোঁজার উদ্দেশ্যে, তারা আমার ফিলিংসটা বুঝতে পারবেন। যাই হোক, একটা চাপা উত্তেজনা নিয়ে ঘর থেকে বের হই। এর আগে যশোর বা আশেপাশের খুলনা বিভাগীয় সদর পর্যন্তই আমার যাওয়া, ঢাকায় কখনো যাওয়া হয়নি। আমি ট্রেনে উঠলাম, ট্রেনে ঢাকার পথে মনের ভিতরে এক অজানা আশঙ্কা, চাপা উত্তেজনা। ট্রেন চলতে চলতে একটা সময় কমলাপুর স্টেশনে পৌঁছায়। আমাকে যে ঠিকানা দেওয়া হয়, সেই ঠিকানা অনুযায়ী আমি কোনো মতে পৌঁছালাম। মনের ভিতরে একটা ভয় ছিল। গ্রামে শুনেছিলাম ঢাকায় যারা বসবাস করে তাদের নাকি আচার ব্যবহার খুব একটা ভালো হয় না, খুবই খিটখিটে থাকে। শহরের ইটকাট পাথরের মতো তারা নাকি পাষাণ। কিন্তু লিসেনার্স, সত্যি বলতে কি সত্যি বলতে কি আমাকে ওই পরিবারে গ্রহণ করা হলো খুবই উষ্ণ অভ্যর্থনায়। খুব খুশি হলাম তাদের আতিথেয়তা দেখে, তাদের আমার প্রতি যত্ন দেখে। লিসেনার্স, প্রকৃতপক্ষে আমি যখন নিতাই কাকার বাসায় যাই তখন আমি তাদের উষ্ণ অভ্যর্থনার সম্মুখীন হই। আমার যত ভয় আশঙ্কা যা কিছু ছিল, আমি কাকার বাসায় ঢোকার পর আমার সমস্ত ভয় আশঙ্কা সব কিছুই কেটে যায় তাদের উষ্ণ অভ্যর্থনায়। ওই ঘরের ভিতর আমার মনে হয় আমি ঢাকায় নয়, আমি যশোরে, আমি আমার গ্রামের নিতাই কাকার বাসাতেই আছি। কাকিমার সাথে আমার আগে থেকেই পরিচয় ছিল, তিনিও আমাকে চিনতেন, আমিও তাকে চিনতাম। সো সমস্যা হয়নি। ওই দিন আর আমাকে কিছু করতে হয়নি। ওই দিন মোটামুটি আমাকে দোকানের একজন কর্মচারীকে দিয়ে মোটামুটি ঘুরিয়ে ফিরিয়ে ঢাকা শহরটা দেখানো হলো। রাতে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালবেলা নিতাই কাকা আমাকে ডেকে তুললেন। সকালের নাস্তার পর আস্তে আস্তে সেরেস্তায় নিয়ে গিয়ে বসলেন। আসলে ওটা ছিল স্বর্ণকারের দোকান। একই সাথে 2-3টি ব্যবসা ওখানে চলে, যেমন স্বর্ণ কেনা বেচা, একই সাথে ঋণের সুদের ব্যবসা। অধিকাংশ স্বর্ণের দোকানগুলোতে যেটা হয়ে থাকে আর কি। তো আমাদের যে কারিগর ছিলেন রবিনদা, তিনি অত্যন্ত কুশীলব কারিগর ছিলেন। তার হাত যশের খ্যাতি আশেপাশের সব জায়গায় মোটামুটি পরিচিত ছিল। ইভেন আশেপাশের অনেক দোকানিরা যদি ক্রিটিক্যাল এবং সফিস্টিকেটেড কোনো অর্নামেন্টস তৈরি করার কথা ভাবতেন, তাহলে তার পরামর্শ, এমনকি মাঝে মধ্যে দ্বৈত অর্ডারের মাধ্যমে তাকেও কাজ দিতেন। অর্থাৎ আমাদের দোকানের একটা গর্ব ছিল রবিনদা। রবিনদার সাথে নিতাই কাকা আমাকে পরিচয় করিয়ে দিয়ে বলেন, রবিন আমার ভাতিজা, তোর সাথে রাখ, ভালোভাবে কাজকর্ম শেখা। আমি বুঝতে পারলাম আমাকেও স্বর্ণের কারিগর হতে হবে এবং পার্ট টাইম আমাকে সেরেস্তার কাগজপত্র দেখতে হবে। এটাই আমার কাজ। থাকা খাওয়া এটা নিয়ে আমার কোনো চিন্তা নেই, নিতাই কাকা আছে, উনি দেখে নেবে। সময় গড়াচ্ছি,
আমি ঢাকা শহরের পরিবেশে অভ্যস্ত হচ্ছি। আমি আমার জায়গায় আমার সপ্রতিভ উপস্থিতি এবং সুন্দর ব্যবহারের কারণে সবার ভালোবাসার পাত্র হয়ে উঠলাম। নিতাই কাকার স্নেহ যেন আমার উপর বেড়ে গেল। আমি সেরেস্তায় থাকা মানে নিতাই কাকা যেন নিশ্চিন্তে তার অন্য অন্য কারবারগুলো দেখাশোনা করতে পারে। অর্থাৎ নিতাই কাকা আমাকে সন্তানের মতো করেই দেখত। আমার বেতন দেওয়ার ক্ষেত্রে নিতাই কাকা কখনো একদিনও দেরি করেনি। আমার চলাফেরা, আমার খাওয়া দাওয়া, আমার পকেট খরচ প্রতিটা বিষয়ে নিতাই কাকার অত্যন্ত যত্ন ছিল। তো যাই হোক, এভাবেই সুন্দরভাবে সময় চলছে। আমি ফোনের মাধ্যমে আমি আমার বাড়িতে খোঁজ নিয়ে জানতে পারি আমার বাবা মাও ভালো আছে। আস্তে আস্তে ঋণগুলোও শোধ হয়ে যাচ্ছে। তো মোটামুটি ভালো সময় কাটাচ্ছি। এর মাঝে একদিন কি হলো, একজন কাস্টমার আসলেন দোকানে কিছু কেনাকাটা করার জন্য। তো কাস্টমার একজন মহিলা এবং ওনার কোলে একটি বাচ্চা ছিল। উনি যখন দোকানে আসেন তখন বাচ্চাটি এত বেশি কান্নাকাটি করে যে উনি কোনোভাবেই আসলে যেটা কিনতে চান সেখানে মনোযোগ দিতে পারছেন না। তো যাই হোক, দোকানের স্বার্থে, বিক্রয়ের স্বার্থে আমি একটু বের হয়ে এসে তাকে বললাম, আপা কিছু যদি মনে না করেন বাচ্চাটাকে আমার কাছে দেন, আমি ওকে শান্ত করি এবং আপনি আপনার প্রয়োজনীয় অর্নামেন্টসগুলো দেখুন। কি জানি কি বুঝলেন তিনি আমার দিকে তাকিয়ে বাচ্চাটি বাড়িয়ে দিলেন আমার দিকে। আমি বাচ্চাটিকে কোলে নেওয়ার পর আশ্চর্যজনকভাবে বাচ্চাটির কান্না থেমে যায়। সে আমাকে মামা মামা বলতে থাকে ভাঙা ভাঙা কণ্ঠে। আমি ছোটোখাটো কিছু চিপস, কিছু লজেন্স, চকলেট তাকে কিনে দেই। যদিও তার মা না না করেছিল, কিন্তু তারপরও আপত্ত স্নেহে আমি তাকে কিনে দিয়েছিলাম। কিন্তু সমস্যা হয়ে গেল যখন আমার কোল থেকে তাকে ফেরায় নেওয়ার কথা হলো, অর্থাৎ তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার কথা হলো, তখন কোনোভাবেই সে আমার কোল থেকে আর নামবে না। নামবে না মানে নামবে না, অত্যন্ত নাছোড়বান্দা বাচ্চা। তার সাথে আমাকে তাদের বাসায় যেতেই হবে। এতক্ষণে আপুটি আমার দিকে তাকিয়ে বললেন, ভাইয়া আমার নাম সুফিয়া, আপনি তো আমার ছোটো ভাইয়ের মতো, আমি আপনাকে একটা রিকোয়েস্ট করলে রাখবেন? আমার বাচ্চাটি খুবই নাছোড়বান্দা, আমার সাথে গাড়ি আছে, আপনি কষ্ট করে বাসা পর্যন্ত আমার বাচ্চাটাকে একটু এগিয়ে দেবেন। আমি আসলে হতচকিত হয়ে গেলাম, কিছুটা বিব্রতও বোধ করতে লাগলাম। কিন্তু পরিশেষে বাচ্চার আবদারের কাছে হার মানলাম। বাচ্চাটিকে কোলে করে বাসা পর্যন্ত এগিয়ে দিলাম, কিন্তু নিচ থেকেও সে ছাড়বে না, আমার উপরে যেতেই হবে। অগত্যা উপরে উঠলাম এবং খুবই বিলাসবহুল তাদের বাস এবং উচ্চবিত্ত পরিবার, তাদের ঘরের কোনায় কোনায় আভিজাত্যের ছোঁয়া, যে তুলনায় আমি একেবারে নগণ্য এক দোকানের কর্মচারী। যাই হোক, আমি তাকে পৌঁছে দিয়েই কেটে পড়লাম, অর্থাৎ কোনোভাবে ঘরের ভিতর ঢুকিয়ে দিয়ে আমি আর ওখানে দাঁড়ালাম না। কিন্তু আমাকে অবাক করে দিয়ে আমাকে ডাক দিয়ে বললেন, ভাইয়া আপনার নামটা কি? আমি বললাম রাহাত। উনি বললেন, আমি সুফিয়া, আপনার নাম্বারটা একটু দিয়ে যাবেন, অনেক উপকার করলেন। যদি কখনো অর্নামেন্টসের প্রয়োজন হয় আপনার দোকানেই যাব, আপনাদের ব্যবহার অত্যন্ত ভালো। আমি অবাক হয়ে গেলাম। তারপর আমি আমার নাম্বারটা দিয়ে আসলাম। এরপর দেখা যেত মাঝে মধ্যেই তিনি কিনেন বা না কিনেন দোকানে আসতেন স্বর্ণ নাড়াচাড়া করে দেখার জন্য। আমিও উৎসাহ নিয়ে দেখাতাম। ভালো একটি সম্পর্ক, মাঝে মধ্যে বাচ্চাটি আসতো, স্নেহের আপত্তি তৈরি হয়ে যায়। আপুর সাথেও আমার একটি ভালো সম্পর্ক তৈরি হয়ে যায়। তিনি মাঝে মধ্যে আমাকে ফোন দেন, এটা ওটা খোঁজ খবর রাখেন। মাঝে মধ্যে টুকটাক রেস্টুরেন্টে খাওয়ানো,
দু একবার বাসা থেকেও খাবার এনে খাইয়েছেন। অর্থাৎ আমার খুব ভালো একটা দহরম মহরম সম্পর্ক হয়ে গেল তার সাথে। তো উনি মাঝে মধ্যেই দোকানে আসতেন, বসতেন। আমরা দোকানের যারা আছি সবাই ওনাকে চা খাওয়াতাম। তিনি আমাদেরকে মাঝে মধ্যে ট্রিট দিতেন। একটা দোকানের গুড কাস্টমার যেটাকে বলে। তো এভাবে চলতে চলতে উনি হঠাৎ একদিন আমাকে দাওয়াত দিয়ে বসেন যে, ভাই আমি তো তোমাকে ছোট ভাই জানি, তুমি আগামীকাল দুপুরে আমার বাসায় একটু লাঞ্চ করবে। আমি আমতা আমতা করে বললাম, আমার তো এখানে অনেক কাজ, আমি কিভাবে বাসায় গিয়ে লাঞ্চ করব। তিনি, নাছোড়বান্দা, আমাকে যেতেই হবে, আমার বাচ্চাটা তোমাকে খুব মিস করে, আসো না। বনি তো বলছি। আমি আচ্ছা বলে তাকে ওই দিনের মতো বিদায় দিয়ে রবিনদার সঙ্গে কথা বললাম। রবিনদা, আমার কি আসলে যাওয়া উচিত হবে? আসলে ওনারা আমার সাথে এত ভালো সম্পর্ক রাখতে চান কেন? সবাই জানেন অনেক ভালো। আপু আমাকে অনেক ভালো জানে। রবিনদা অভিজ্ঞ মানুষ। ঢাকা শহরে তিনি বহু বছর বহু ঘাটের পানি খেয়ে বহু পোড় খেয়েছেন। তিনি আমাকে বললেন, দেখ রাহাত, এটা তো ঢাকা শহর, আমি তোকে নিষেধও করছি না, আবার যেতেও বলছি না, কিন্তু যাই করিস একটু ভেবে চিন্তা করিস, এটা ঢাকা শহর, এখানে অনেক কিছু অনেকভাবে ঘটতে পারে। আমি রবীন্দ্রের কথা তেমন একটা গ্রাহ্য করলাম না। আমি পরদিন ঠিকই অনেক কিছু কিনে নিয়ে, ফল, মিষ্টি, চিপস, চকলেট কিনে নিয়ে ওই বাসায় গেলাম। বাসায় যাওয়ার পর আমার ধারণায় পরিবর্তন হয়ে গেল। এই বাসায় আমি এতটা জনপ্রিয়, প্রত্যেকে বের হচ্ছে, বের হয়ে আমার সঙ্গে পরিচিত হচ্ছে, কেমন আছো কেমন আছো। তো আমরা যতদূর জানলাম, আমি যতদূর বুঝতে পারলাম, এই বাসায় সুফিয়া আপুর অসুস্থ বাবা, মা, সুফিয়া আপু, তার বোন এবং তার একটা বাচ্চা, এই হচ্ছে এই বাসার মেম্বার। এর বাইরে এই বাসায় কোনো পুরুষ থাকেন না। ততদিনে আমি আসলে বাসার হাল হাকিকত তো জেনে উঠতে পারিনি, পরবর্তীতে জেনেছি বা বুঝেছি। আমি যাওয়ার পর প্রত্যেকে আমাকে উষ্ণ অভিনন্দন জানালো, প্রত্যেকে আমার গল্প জানে, প্রত্যেকে আমাকে চিনে, আমাকে কোথায় বসাবে, কোথায় রাখবে, এই ফ্রিজ থেকে এটা বের করা, এটা রান্না করা, এটা খেয়ে যেতে হবে, এটা করতে হবে। আর ওই বাচ্চাটি তো মনে হলো দুনিয়া হাতে পেল, মামা এসেছে বাসায়। আমার কাঁধে উঠে সারা বাসা মাতিয়ে ফেলল। তার প্রত্যেকটা খেলনার সঙ্গে আমাকে পরিচয় করিয়ে দিল, পোষা কবুতরগুলোর সাথে, টিয়া পাখির সাথে, লাভবার্ডগুলোর সাথে আমাকে পরিচয় করিয়ে দিল। এমনকি বাসার একমাত্র বিড়াল টমের সাথেও আমাকে দোস্তি করিয়ে দিল। খুব সুন্দর সময় কাটালাম। এই সময়ের মাঝে আমার সবটুকু চিত্ত যে আকর্ষণ করেছিল সেটা সুফিয়া আপুর ছোট বোন শুভ্রা। শরতের শ্বেত শুভ্র রূপ দিয়েই যেন স্রষ্টাটাকে গড়িয়েছেন। আমার জীবনে এত সুন্দর কাউকে আমি কখনো দেখিনি। বেতের মতো রিজু, মেয়েদের হিসাবে যথেষ্ট লম্বা, শরীরের বর্ণ কাঁচা হলুদ ছোঁয়া, এমনকি মেঝের টাইলসের সাথে সে যখন হেঁটে যায়, ধবধবে সাদা টাইলস আর পাক খুব বেশি পরিমাণে পার্থক্য করা যায় না। অর্থাৎ চেয়ে চেয়ে দেখার মতো সুন্দর। আমি স্থান কাল পাত্রভেদ আমার অবস্থান ভুলে যখন চলে আসি তখন বললাম, শুভ্রাপু, আপনার নাম্বারটা দেওয়া যাবে? কিছু সময় বিব্রত চোখে আমার দিকে তাকিয়ে বলল, আমার নাম্বার কেন?
বললাম, আপুকে যদি কখনো না পাই তাহলে আপনাকেই ফোন দিব, এই বাসার তো আর কারো নাম্বার আছে কিনা জানি না। তিনি কেন জানি আমাকে নাম্বারটা দিলেন। আমিও খুশি মনে আমার নাম্বারটা দিয়ে চলে আসলাম, ফিরে এলাম কর্মক্ষেত্রে। এসে রবিন ভাইকে সুন্দর করে গল্প শোনাচ্ছি। রবিন ভাই মিটিমিটি হাসছেন, এসে বলছেন, যা তুমি তো শাহেনশাহ হয়ে গেলে, তোমার এত বড় ব্যাকআপ ঢাকা শহরে, তোমার বোন বিরাট বড় লোক, তোমাকে আর পায় কে? আমি তার সঙ্গে ওই ঠাট্টার সম্পর্কে কয়েকটা কথা বলে আলোচনা ওখানে স্টপ করলাম। দোকানে আগে একজন আসতো, এখন দুজন আসে। সুফিয়া আপু এবং শুভ্রা দুজনে আমাদের দোকানের লাকি কাস্টমার বলে যান। তারা শুধু যে নিজেদের কেনাকাটার জন্য আছেন সেটা নয়, তাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিচিতজন, যে যেখানেই অলংকারের প্রয়োজন হয় তারা কেন জানি আমাদের দোকানের ভিজিটিং কার্ডটা ধরিয়ে দিয়ে বলেন, গিয়ে আমার কথা বলো। তো ওনাদের মাধ্যমে প্রচুর কাস্টমার আসে আমাদের এখানে, যার জন্য আমাদের এখানে সবার সাথে তাদের একটা ভালো সম্পর্ক হয়ে যায়। কিন্তু সোফিয়া আপু এবং শুভ্রার ভালো সম্পর্ক ছিল শুধুমাত্র আমার সাথেই। লিসেনার্স, আমি আপনাদেরকে বলেছি পড়াশোনার ব্যাপারে আমি মাকালফল হলেও মাকালফল দেখতে কিন্তু খুবই সুন্দর। আমি দেখতে শুনতে যথেষ্ট স্মার্ট ছিলাম, এবং আমি মানানসইভাবে আমি যে আন্ডার মেট্রিক এটা আমি কাউকে বুঝতে দিতাম না। আমি যথেষ্ট স্মার্টলি চলাফেরা করতাম। ইন দ্য মিন টাইম, শিক্ষকের ছেলে হওয়ার কারণে ঢাকা আসার পর আমার বই পড়ার নেশাটা মারাত্মক লেগে যায়। একাডেমিক পড়াশুনো না করলেও আমি প্রচুর বই পড়তাম, দেশ বিদেশের বই, কিছু কিছু ইংরেজিও। অর্থাৎ যখন আমার পড়াশুনোর কথা ছিল তখন পড়াশুনোর আগ্রহ পাইনি, আর যখন পড়াশুনো থেকে আমি মুক্তি পেলাম তখন আমার রাজ্যের যত আগ্রহ যেন ওই বইয়ের পাতার সাজানো অক্ষরগুলোর মাঝেই বর্তমান। আমি গোগ্রাসে গেলতাম। এই বই পড়া আমাকে কয়েকটি কাজ করেছিল, যেমন আমার আচরণ পরিশীলতা, আমার সামাজিক মূল্যবোধ, আমার বাচনভঙ্গি, আমার কথার পরিমিতি বোধ আমার ভিতর তৈরি করে দেয়, যার জন্য সত্যিকার অর্থে আমাকে একেবারে অশিক্ষিত ভাবাটা বা আমার সার্টিফিকেটের খোঁজ খবর না নিলে আমি যে অশিক্ষিত এটা বোঝাটা তেমন কারো পক্ষে সম্ভব নয়। লিসেনার্স, এরই মাঝে 3টি বছর চলে গিয়েছে। আমার পরের বোনটারও বিয়ে হয়ে গিয়েছে। আমার ছোট ভাইটা ইন্টার পড়ছে। বাবা মা ভালোই আছেন। আমি কিন্তু এর মাঝেও একবারের জন্য বাড়ি যাইনি, কারণ সংকল্প ছিল ঋণ মুক্তির পরেই বাড়ি যাব। লিসেনার্স, কিছু কিছু সুবিধা, কিছু কিছু আগ্রহ মানুষের জীবনে অনেক বড় কাল হয়ে আসে। আমার বেলায়ও তা হলো। যে কথাগুলো স্কিপ করে গিয়েছিলাম সে কথাগুলো হচ্ছে, ওনারা শুধু যে আমাকে ভালোবাসতেন, সম্পর্ক রাখতেন তা নয়, প্রচুর টাকা পয়সার মালিক ছিলেন, যার জন্য তাদের সেই বিশাল বিত্ত বৈভবের একটা ছোঁয়া আমার উপরও পড়তে শুরু করে। সুপ্রিয়া আপু এবং শুভ্রা দুজনেই দু হাতে আমার বাসায় এসে দাঁড়ান। আমার কাপড় জামা জুতা থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস তারা খেয়াল রাখেন। আমি একটা দোকানে সেলসম্যান হলেও আমার চলাচলতি একেবারে হিরোদের মতো, দোকান মালিকই মনে হতো আমাকে। সত্যি বলতে আমার নিতাই কাকা বা আমার গুরু কারিগর রবিনদা, তারা কিন্তু কেউ এটাতে হিংসা করেনি, বরং তারা উৎসাহ দিয়েছে। শুধু রবিনদা মাঝে মধ্যে বলতেন, রাহাত একটু সাবধানে, এটা ঢাকা শহর।
শুভ্রার সাথে আমার কথা বলাটা বেড়েই চলে যেতে থাকে। যেহেতু আমি প্রচুর বই পড়তাম, হুমায়ুন আহমেদের উপন্যাস নিয়ে ওর সাথে বিস্তর আলোচনা হতো। ও একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তো, কিন্তু মাথাটা এতটা পরিষ্কারও নয়। তবে সাহিত্য সচেতন, সাহিত্য পড়তে ভালো লাগতো, হুমায়ুন আহমেদের ফিদা ছিল। হুমায়ুন আহমেদের বিভিন্ন বই কোট করে আমার আর তার ভিতরে অনেক কথা হতো। কথা হতে হতে একটা সময়, যেটা যুবক যুবতীর হয় সেটাই, একটা সময় সে প্রেমে পড়ে গেল। আমি এ ব্যাপারে নিউট্রাল। আমি আমার অবস্থান সম্পর্কে সচেতন ছিলাম। ভালো বন্ধুত্ব, যোগাযোগ, সম্পর্ক হলেও প্রাথমিক পর্যায়ে প্রেমের ব্যাপারে আমি সাড়া দিতে পারিনি। কিন্তু হাল ছাড়েনি শুভ্রা। একটু একটু করে সে আমাকে জিতে নেওয়ার চেষ্টা করেছে। আমার প্রতি তার যত্ন, তার খেয়াল আর অগাধ টাকা পয়সা খরচের জন্য একটা পর্যায়ে আমি আর না করতে পারিনি। কিন্তু সত্যিকার অর্থে হৃদয়ের সাথে হৃদয়ের লেনাদেনার যে ভালোবাসা, বা একটা মানুষকে দেখেই ভালোবাসা, সেটা আমার ছিল না। লিসেনার্স, আপনারা মনে করবেন আপনি তো তার সৌন্দর্যের অভূতপূর্ব বর্ণনা দিয়েছেন। আমি এখনও বর্ণনা দিচ্ছি, কিন্তু সৌন্দর্য মানেই সবসময় ভালোবাসা নয়। আমি জানতাম শুভ্রা দূর থেকেই সুন্দর। তাকে ছোঁয়ার যোগ্যতা, অবস্থান কোনো কিছুই আমার নেই। দূর থেকেই তাকে দেখতাম তন্ময় হয়ে, তাতেই আমি সন্তুষ্ট ছিলাম। কিন্তু কখনো তাকে একান্ত নিজের করে পাওয়া বা ভালোবাসার এই ইচ্ছা আমার জন্মায়নি। এর পিছনে হয়তোবা এই অর্থনৈতিক বিরাট বড় গ্যাপ অনেক বড় একটা কাজ করেছে। লিসেনার্স, বিপত্তিটা তখনও শুরু হয়নি। বিপত্তিটা শুরু হলো সুফিয়া আপুকে নিয়ে। আমি যাকে বড় বোন জানি, আমি হঠাৎ করে লক্ষ্য করি সুফিয়া আপুর আমার প্রতি এক অদ্ভুত আকর্ষণ। তিনি হয়তোবা কিছুটা বুঝতে পারতেন শুভ্রার সাথে আমার কথা হয় এবং আমরা ভালো বন্ধুত্ব। আমরা মাঝে মধ্যে একসাথে বের হই, আড্ডা দেই, রেস্টুরেন্টে বসি, ঘুরতে যাই। সুফিয়া আপু কখনো নিষেধ করেননি, কিন্তু আমার মনে হয় তিনি হিংসায় জ্বলতেন। সুফিয়া আপুর হাজব্যান্ড দেশের বাইরে থাকেন। দেশের বাইরে তার ম্যান পাওয়ারের বিজনেস। বছরে মাত্র 2 মাস হয়তোবা তিনি দেশে আসেন। টাকা পয়সা ধন দৌলতের পাহাড় তৈরি করে দিয়েছেন তিনি সুফিয়া আপুর নামে। কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক আর সুখের জায়গাটায় সুফিয়া আপু প্রচণ্ড একা। শুধুমাত্র টাকায় তো আর মানুষের অভাব মেলে না। যতদূর জানি তার স্বামীর সাথে তার সম্পর্কটাও ভালো যাচ্ছিল না, ইভেন কথাও হতো না। বাচ্চা ছিল, তিনি মাসে মাসে বড় অঙ্কের একটা টাকা পাঠাতেন। অবশ্য ওনার টাকা পাঠানোর প্রয়োজন হতো না। সুফিয়া আপুর নামে যে সম্পত্তি ও প্রতিষ্ঠানগুলো গড়ে দিয়েছেন, সেখান থেকে যে ভাড়া ও টাকা আসতো, সেটা দিয়ে তিনি অনায়াসে সুন্দর মতো করে চলে যেতে পারতেন। এবং সুফিয়া আপু থাকতেন তার বাবার বাসায়। তার বাবা রিটায়ার্ড আর্মি অফিসার। তিনি তার জীবনের উপার্জন যা কিছু আছে তা দিয়ে এই বাড়িটি করেছেন। অনেক বড় বাড়ি। এখানের ভাড়ারও অনেক বড় একটা অংশ তাদের আসতো। 2টি গাড়ি ছিল তাদের। বলতে গেলে সোনায় সোহাগা, একেবারে উথলে পড়া অর্থনৈতিক অবস্থা। সুপ্রিয়া আপু একদিন হঠাৎ করে আমাকে বলেন, রাহাত, আমি একটু তোমাকে নিয়ে ঘুরতে যেতে চাই, তুমি যাবে আমার সাথে? আগামী শুক্রবার আমি একটু তোমাকে নিয়ে বের হতে চাই।
শুক্রবার যেহেতু আমার ছুটির দিন, আমি মুসলিম মানুষ, নামাজ রোজা থাকে, তাই নিতাই কাকা শুক্রবার আমাকে আর দোকানে বসতেছে রেস্তায় বসতে বলেন না। আমি বলি, হ্যাঁ অবশ্যই যাব। আমি শুভ্রাকে জানাই আমি সুফিয়া আপু আমাকে নিয়ে একটু বাইরে বের হতে যাচ্ছেন। শুভ্রাকে দেখলাম অনেকটা মেনমেন করে পরবর্তীতে বলল, হ্যাঁ ঘুরে এসো। কিন্তু মন থেকে সে যে চায়নি যে আমি সুফিয়া আপুর সাথে কোথাও ঘুরতে যাই, এটা আমি সেদিন স্পষ্ট বুঝতে পেরেছিলাম। যথাসময় সকালবেলা গাড়ি এসে পার্ক করলো দোকানের সামনে, কিন্তু গাড়ির ভিতর তাকিয়েই আমি অবাক হলাম, ড্রাইভার এবং সুফিয়া আপু। সুফিয়া আপুর বাচ্চাটি নেই। আমি জিজ্ঞেস করলাম, মামা কোথায়? বলল, ওকে একটু বাসায় রেখে এসেছি, আমি একটু তোমাকে নিয়ে ঘুরতে চাই। যাই হোক, কিছুটা দ্বিধাদ্বন্দ্ব নিয়ে আমি গাড়িতে উঠলাম। গাড়িটি মানিকগঞ্জের কোনো একটি রিসোর্টে গেল। রিসোর্টে যাওয়ার পর আমরা বাইরে একটা রেস্টুরেন্টে বসে খাবার খেলাম। আমি জুমার নামাজ আদায় করলাম। ততক্ষণে ঘুরে ফিরে এদিক ওদিক পদ্মা নদীর সৌন্দর্য অনেক কিছুই দেখেছি। দুপুর গড়িয়ে যখন গেল, আসলে একটি রুম বুক করা হয়েছিল। রুমের ভিতর গিয়ে আপু রেস্ট নেন, আমাকেও ডেকে নেন। উনি বিছানায় শোয়া, আমি নিচে সোফায় বসা। উনি একটা সময় বিছানা থেকে নেমে সোফায় এসে আমার পাশে বেশ ঘনিষ্ঠ হয়ে বসলেন। আমার ততটা খারাপ লাগেনি, কারণ তার সাথে একসাথে চলাচলতি, শুধুমাত্র প্রাইভেট কার নয়, রিক্সাও চলেছি অনেক। তিনি বেশ হাসি খুশি খোলা মনের মানুষ। তিনি আমাকে বললেন, রাহাত আমি তোমাকে কিছু কথা বলতে চাই। আমি বললাম, বলেন। তিনি আমাকে বললেন, রাহাত তোমার দোলাভাইয়ের সাথে আমার সম্পর্কটা মনে হয় আর থাকবে না। আমি বললাম, কি বলেন? তিনি বললেন, হ্যাঁ তোমার দোলাভাই খুব বাজে হয়ে গিয়েছে, সে অন্য নারীদের সাথে সময় কাটাচ্ছে, আমার এবং আমার পরিবারের কথা সে ভুলে গিয়েছে। মাসে মাসে শুধু টাকার বান্ডিল, আর হয়তোবা সপ্তাহে একদিন ফোনে কথা। এখন তো ফোনে কথাও হয় না, শুধু মাসের শেষে টাকাটা পেয়েছে কিনা তার কনফার্মেশন একটা নোটিশের জন্য ফোন দেয়। এর বাইরে আমার সাথে তার আর কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, আমি তাকে পরামর্শ দিলাম, আপু আপনি দেশের বাইরে চলে যান, দুলাভাই যেখানে থাকে সেখানে গিয়ে দুলাভাইয়ের সাথে থাকুন, তাতে আপনারও যেমন সন্দেহ এবং অবস্থান দূর হবে, তেমনি বাবুও তার বাবার স্নেহ পাবে। কিন্তু সুফিয়াপুর নিয়ত ছিল অন্যরকম। তিনি একটা সময় আমাকে জড়িয়ে ধরেন, জড়িয়ে ধরে কাঁদতে থাকেন। তিনি আমাকে বলেন, রাহাত তুমি আমার বন্ধু হবে? আমি বললাম, আপু আমি তো আপনার ছোট ভাই বন্ধুর মতো। কিন্তু তিনি সে বিষয়েও রাজি নন, তিনি আমাকে বয়ফ্রেন্ড হিসেবে পেতে চান। আমি পড়ে গেলাম মহা ফ্যাসাদে। তিনি ওভাবেই আমাকে নিয়ে পড়ে রইলেন। এরপর অনেকভাবে আমাকে শারীরিক সম্পর্কের জন্য উত্তেজিত করার চেষ্টা করলেন। আমি বাধা দিতে পারিনি, কিন্তু শেষতক নিজেকে সংযত রেখে শারীরিক সম্পর্ক থেকে নিজেকে ওই দিন বাঁচিয়ে রেখেছি। কিন্তু এরপর শুরু হয়ে গেল আমাকে নিয়ে টানা হেঁচড়ার যুদ্ধ। শুভ্রা আমাকে ভালোবাসে, আমাকে পছন্দ করে, এদিকে সুফিয়া আপু আমাকে অবৈধভাবে নিজের দিকে টানতে চায়। আমি পড়ে গেলাম এক ভীষণ দোটানায়।
একজনকে বড় বোনের চোখে দেখেছি, সে আমাকে বয়ফ্রেন্ডের চোখে দেখতে যাচ্ছে। আর একজনকে ভালোবাসি কিন্তু জানি তাকে কখনো পাবো না, কিন্তু তারা দুইজনই দুইজনের ভিতর প্রতিযোগী। রিসোর্ট থেকে যাওয়ার পর শুভ্রা আমার প্রতি প্রচণ্ড রকম কৈফিয়ত তলব করা শুরু করে। তোমরা কোথায় গিয়েছিলে, কী করেছো? আমি বললাম, গেলাম, ঘুরলাম, পদ্মার হাওয়া খেলাম, লাঞ্চ করলাম, ঘুরে বেড়ালাম, চলে আসলাম। মাঝখানের টোটাল কথাগুলো আমি স্কিপ করে যাই। সেদিন থেকে শুভ্রার আমার প্রতি আচরণ পরিবর্তন হয়ে গেল। সে যেন সার্বক্ষণিক আমাকে চোখে চোখে রাখতে চায়, কোনোভাবেই আমাকে আড়াল করতে চায় না। সুফিয়া আপুর সাথে আমার চলাচল, আমার কথা বলা মনিটরিং করতে চায়। আমি জানি না সুফিয়া আপু এটা বুঝতে পেরেছিলেন কি না। পরে জেনেছি তিনি এবং শুভ্রার ভিতরে একটা ঝগড়াই হয়ে যায় এবং শুভ্রা আপুকে বাসা থেকে আঙ্কেল আন্টি সহ কড়া করে বলে দেওয়া হয় সে যেন আমার সাথে আর কোনো যোগাযোগ না রাখে। শুভ্রা আপু যোগাযোগ রাখেনি। শুভ্রা আমার সাথে আর তেমন যোগাযোগ রাখেনি। পরিবারের বকা এবং টর্চারের ওপর সে আসলে তার বিরুদ্ধাচরণ করতে পারেনি। এদিকে সুফিয়া আপুর চাপ আমার ওপর ক্রমশ বেড়েই চলেছে। তিনি দেখতেও কোনো অংশেই কম ছিলেন না। এরই মাঝে কৃতজ্ঞতার জায়গা থেকে আমিও শক্ত করে সেই ব্যক্তিত্ব তৈরি করতে পারি না যে আমি হুট করে না করে দিব। গলা অবধি তার টাকায় ফুটানি করে বেড়াচ্ছি, হুট করে না করে দিই কেমন করে? এরই মাঝে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আমাদের ভিতর শারীরিক সম্পর্ক হয়ে যায়। আমি সত্যিকার অর্থে এই সম্পর্কের সম্পর্কে এতটুকু পরিমাণে সন্তুষ্ট ছিলাম না। যা কিছু হয়েছে আমার ইচ্ছার বিরুদ্ধে হয়েছে, আমি কোনোভাবেই এটাকে মেনে নিতে পারিনি। কিন্তু তারপরেও ওই যে অর্থ সংকুলান, নিজের নবাবী স্টাইলে চলার জন্য তাকে তো লাগবেই। আবার শুভ্রা আমার সাথে যোগাযোগ করছে না, তার সাথেও যদি যোগাযোগ শেষ হয়ে যায় তাহলে আমার এই স্ট্যান্ডার্ড লাইফ ঠাটবাট এগুলো কীভাবে বর্তমান থাকবে? কিন্তু লিসেনার্স, দমে যাওয়ার পাত্র নয় শুভ্রা। ইন দ্য মিন টাইম শুভ্রা সুফিয়াপুর স্বামীর সাথে যোগাযোগ করিয়ে বিভিন্নভাবে প্ররোচিত করে তাকে দেশে নিয়ে আসেন। সুফিয়াপু কিছুদিনের জন্য আমার উপর থেকে তার লোলুপ দৃষ্টিটা সরিয়ে রাখেন, কিন্তু আমি পড়ে গেলাম আর এক মহাফ্যাসাদে। আমার ঘাড়ে চড়ে বসলো শুভ্রা। লিসেনার্স, যাকে আপনি মন থেকে পছন্দ করেন কিন্তু জানেন সে কখনো আপনার হবে না, এমন কেউ যদি নিজ থেকেই আপনার কাছে এসে ধরা দেয়, আপনাকে ভালোবাসার অফার দেয় এবং সারা জীবন আপনার হয়ে থাকতে চায় স্বেচ্ছায়, কেমন লাগবে আপনার? মনে করুন আপনি অ্যাঞ্জেলিনা জোলিকে পছন্দ করেন, হঠাৎ করে কোনো এক বাস্তবতায় বা কোনো এক স্বপ্নে অ্যাঞ্জেলিনা জোলি এসে আপনাকে প্রপোজ করছে, আপনার কাছে কেমন লাগবে? তো রাহাত ভাইয়ের অবস্থাটাও তেমন। আসলে রাহাত ভাইয়ের ভিতর দুইটা বিষয় কাজ করছিল। তিনি বলছেন আমার ভিতর দুইটা বিষয় কাজ করছিল। প্রথমত অপরাধবোধ, কেন সুফিয়া আপুর সাথে আমার এমন কিছু হলো। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে শুভ্রাকে আমি জীবনে রাখতে পারবো তো।
দেখুন, বড়লোকের মেয়ে শুভ্রা, আর্মি অফিসারের মেয়ে, প্রচণ্ড ডেসপারেট। আমাদের মতো এত ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়ার মানুষ সে নয়, এবং যথেষ্ট আধুনিক, স্মার্ট এবং বুদ্ধিমতী। ভালোবেসেছে সে আমাকে হয়তো, কিন্তু বোকামির ভালোবাসা নয়। হঠাৎ করে আমাকে একটি বাইক কিনে দিল সে। আমি বললাম, সুফি আপু আমাকে জিজ্ঞেস করলে কি বলবো? বলবে তুমি অনেক দিন ধরে জমিয়ে বাইক কিনেছো, আমি যে তোমাকে কিনে দিয়েছি এটা কখনো বলবে না। ওকে, আমি রাজি। সুফি আপু মাঝে মধ্যে আমাকে ফোন দেয়, অনেক ভালো ভালো কথা, আবেগী কথা বলে। আমি কোনো রকম উত্তর দিয়ে হ্যাঁ ভালো বলেই মোটামুটি রাখতে পারলেই বাঁচি। এর ভিতর শুভ্রা বাঁধিয়ে বসে সবচেয়ে বড় কাণ্ড। হঠাৎ করে একদিন আমাকে নিয়ে যায় এক উকিলের অফিসে। ওই অফিসে নিয়ে যাওয়ার পর অ্যাফিডেভিট করে একরকম জোর করেই আমাদের বিয়ে হয়ে যায়। অ্যাফিডেভিটটি সে নিজের কাছে রেখে দেয়। আমাদের প্রতিষ্ঠানে যেহেতু তাদের রেগুলার যাতায়াত ছিল, তো দেখা যেত আমার রুমে গেলে বা ঘুরলে কেউ কিছু মনে করতো না। এরই মাঝে পাশে এক রুমের ছোট্ট একটি বাসা শুভ্রা আমার জন্য ঠিক করে দেয়। আমি নিতাই কাকার ওই দোকানের পেছনে থাকার জায়গাটা বাদ দিয়ে সেখানে উঠে যাই। শুভ্রা সকাল থেকে বিকাল অবধি সেখানেই থাকে। সুফিয়া আপু কিন্তু এর কোনো কিছুই জানেন না। আমরা একসাথে থাকতে থাকি, বাড়িওয়ালাকে অ্যাফিডেভিট দেখিয়ে ম্যানেজ করে কোনো সমস্যা নেই, সুন্দর মতো দাম্পত্য কাটাচ্ছি। শুভ্রা আপু দেদারসে বাসা থেকে টাকা আনছেন, খরচ করছেন। যদিও রাত থাকেন না, তারপরেও তিনি এখানে ছোট্ট একটা সংসারের মতো সাজিয়ে ফেলেছেন। আমার সাথে তার প্রণয়ের গভীরতা অনেক বেশি। কিছুদিনের জন্য দেখেছিলাম তার চোখে মুখে যেন বিজয়ের আনন্দ, প্রাপ্তির আনন্দ। আমাকে পেয়ে যেন সে তার যত ঐশ্বর্য আছে তার সেরা ঐশ্বর্যটা পেয়েছে। তার অ্যাটিটিউড, তার ভালোবাসা, তার আমার প্রতি কেয়ার, আমার প্রতি যত্ন, আমার প্রত্যেকটা বিষয়ে খেয়াল এমনভাবে লেগেছিল যে আমার মনে হয়েছিল সে পৃথিবীর সব কিছু ছেড়ে আমার কাছে চলে আসবে। আমার জন্যই তার সব কিছু। দোকানে আমার পজিশনের অবশ্য অনেক উন্নতি হয়েছে। নিতাই কাকার ব্যবসা বেড়েছে, এই দোকানটার পুরো দায়িত্বই আমার উপর। এখানের কারবারগুলোও সুন্দরভাবে চলছে এবং আমি নিজেও এখান থেকে বড় অঙ্কের একটা টাকা পাই। সো একদিকে শুভ্রা, সুফিয়া আপু তাদের আমার পাশে সহায় হয়ে দাঁড়ানো, অন্যদিকে আমার বেতন এবং এই প্রতিষ্ঠানের ইন্টিগ্রাল পার্ট হয়ে যাওয়ায় আমি সে সময় বৃহস্পতি আমার তুঙ্গে। আমার পরিবারে অভাব অনটন বলতে কিছু নেই। বাবা কিছু জমি জমাও রেখেছে তার নামে। ছোট ভাইদের পড়াশোনাটাও খুব ভালো চলছে। আমি ঘুণাক্ষরে ভাবতে পারিনি আমার জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তটা তখন উপস্থিত। একটা পর্যায়ে দোলাভাই দেশের বাইরে চলে যান এবং দেশের বাইরে চলে যাওয়ার আগে পার্মানেন্টলি সুফিয়া আপুর সাথে তার ডিভোর্স হয়ে যায়। ডিভোর্স হওয়ার পর সুফিয়া আপু খুব মুষড়ে পড়েন, কিন্তু আমার সবটুকু জুড়ে তখন শুভ্রা। সুফিয়া আপুর জায়গা আগেও যেমন ছিল না,
এখনও তেমন নেই। মাঝখানে কিছুদিনে তার জোরাজুরির কিছু বাজে ফলাফল, কিন্তু সুফিয়া আপু এটা মেনে নিতে পারেননি। দুলাভাই চলে যাওয়ার পর থেকেই আমার ওপর শুরু হলো টর্চার। বড়লোকের মেজাজি মেয়ে, এতদিন ভালোবাসার রূপটা দেখেছি, কিন্তু তার রূঢ় রূপটা দেখিনি। রীতিমতো তিনি আমাকে টর্চার করেন, তার সাথে সময় কাটাতে আমাকে বাধ্য করেন। এদিকে আমি শুভ্রাকে কীভাবে ম্যানেজ করব, সুফিয়া আপুকে বা কীভাবে না করব। যেভাবেই হোক আমি শুভ্রার সাথে বেইমানি করিনি। সুফিয়াপুর হাজারটা অত্যাচার, সুফিয়াপুর হাজারটা ব্ল্যাকমেইল, হাজারটা রিকোয়েস্ট, চোখের পানি, মাখো মাখো কাঁদো কাঁদো কণ্ঠস্বর, আমাকে তার সব কিছু দিয়ে দেওয়ার লোভ, আমি উপেক্ষা করেছি। শুভ্রার একটি কথা ছিল আমার কাছে, সব কিছু ঠিক আছে, কিন্তু উপযুক্ত পরিবেশ না হওয়ার আগে আমাদের বিয়ের ব্যাপারটা যেন ঘুণাক্ষরে দুনিয়ার কেউ না জানে। লিসনার্স, শুভ্রা এবং সুফিয়াপুর দ্বন্দ্ব তখন মধ্য গগনে। এর মাঝে সবচেয়ে বড় বিপত্তিটি ঘটে যায়। সুফিয়া আপু সামহাও জেনে যান আমার এবং শুভ্রার ভিতর অনেক বাজে সম্পর্ক আছে। একটা পর্যায়ে সুফিয়া আপু সবচেয়ে বড় সিন ক্রিয়েটটা করেন। তার মাথায় ছিল, যদি রাহাত আমার না হয় তাহলে কারোই হতে পারবে না। তিনি আমাদের পিছনে লোক লাগান, আমার দোকানের এক জুনিয়র কর্মচারী ছোট্ট একটা ছেলেকে টাকা পয়সা দিয়ে আমার পেছনে লাগিয়ে দেন। সে বিভিন্ন ভিডিও বা এই ধরনের জিনিসগুলো সংগ্রহ করে আপুকে দেন। এগুলো নিয়ে দিনের পর দিন ব্ল্যাকমেইল চলতে থাকে শুভ্রার সাথে। ধনির ভালোবাসা এমনই হয়। শুভ্রা এক মুহূর্তের জন্য আমাকে ছুঁড়ে ফেলতে দ্বিধা করেনি। তিনবার কবুল বলে আল্লাহকে সাক্ষী রেখে আমি যে তার স্বামী সেটাও সে ভুলে গেল। সুফিয়াপুর প্রেশারে পড়ে একটা সময় শুভ্রা আমার এগেনস্টে কেস করে দেয়, নারী নির্যাতন, ধর্ষণ। আমি পড়ে গেলাম মহা ফ্যাসাদে। আমি সমস্ত দুনিয়াকে চিৎকার করে বলতে লাগলাম শুভ্রা আমার স্ত্রী, কিন্তু শুভ্রা অস্বীকার করল। যে উকিলের মাধ্যমে এফিডেভিট করা হলো, যে মসজিদে বিয়ে হয়েছিল, সবার কাছে ধর্ণা দিলাম, কিন্তু আসলে টাকার কাছে পৃথিবীর সবই বিকৃত। টাকার কাছে পৃথিবীর সব কিছু মূল্যহীন। কেউ আমার পক্ষে আসেনি। আদালতে দাঁড়িয়ে দেখেছিলাম শুভ্রার ঔদ্ধত চেহারা আর সুফিয়াপুর কূটবুদ্ধিতে জয়ের হাসি। আমার জেল হয় 8 বছরের। গত কিছুদিন আগে আমি জেল থেকে বের হয়েছি, সময়টা প্রায় 6 মাস হবে। আমি আবার নিতাই কাকার ওই দোকানে জয়েন করেছি। ওরা আমাকে ছেড়ে যায়নি। সেই বাচ্চা ছেলেটিকে নিতাই কাকা বের করে দেন, কিন্তু পরবর্তীতে আমি যেটা শুনি সেটা শুনে আমার আক্কেল গরম। শুভ্রার নাকি ঢোলে ফুলে খুব বড় করে বিয়ে হয়ে গিয়েছে। কীভাবে বিয়ে হলো? ও তো আমার বিয়ে করা স্ত্রী। ধর্মমতে এখনও আমার স্ত্রী। ও পৃথিবীর অন্য কোনো পুরুষের জন্য হারাম।
আমি অনেক খুঁজেছি, পরে খোঁজ নিয়ে জানলাম বিয়ে করার পর স্বামীসহ সে প্রবাসে সেটেলড। এদিকে সোফিয়া আপু, সেও মোটামুটি তার আগের স্বামীর কাছে ফিরে গিয়েছে। তো আসলে আমি এমন একটা ডাইলেমের ভিতর পড়ে গেলাম যে এদের কাছে বিয়ে, ডিভোর্স এগুলো ভ্যালুলেস। স্বার্থ যখন যেখানে সেখানে থেকে যাওয়াই যায়, নিজের মতো করে গায়ে একটা চাদর চাপিয়ে নিলেই হয়। একটা সম্পর্ক মানুষ বুঝতে পারলেই হয়, কিন্তু সেখানে ফেঁসে যায় আমার মতো রাহাতরা। তাদের 5 বছরের জেল হয়, বৈধ স্ত্রীও অন্য কারো স্ত্রী হিসেবে চলে। এভাবেই দিনানিপাত করছে। আমি ফিরে এসেছি আমার কর্মক্ষেত্রে। আমি আমার জায়গাটা আবার দখল করতে পেরেছি। এই যে নিতাই কাকারা কিন্তু আমাকে ভোলেনি, যোগাযোগ রেখেছে। 8 বছরের সাজা হয় অনেক দেন দরবারে, আমি মাত্র 2.5 বছরে বের হয়ে আসি। এই 2.5 বছরে আমার দুনিয়ার অনেক কিছু চেঞ্জ হয়ে গিয়েছে। আমি এখনও খুঁজে বেড়াই শুভ্রাকে। প্রিয় লিসেনার্স, আমি কিভাবে আইনি পদক্ষেপের মাধ্যমে শুভ্রাকে আবার ফিরে পেতে পারি আমাকে একটু জানাবেন। আমি একদিনের জন্যও তাকে ফিরে পেতে চাই। সে যদি আমার জীবনে না থাকে, অন্তত তালাকটা তাকে দিয়ে দিতে চাই। লিসেনার্স, আপনাদের কাছে কোনো বিষয় জানা থাকলে, কোনো উপায় জানা থাকলে আমাকে জানাবেন। ধন্যবাদ। প্রিয় লিসেনার্স, আমরা শুনলাম যশোরের রাহাত ভাইয়ের জীবনের ঘটে যাওয়া রোমাঞ্চকর দুঃসহ এক স্মৃতি। আমাদের সমাজটা এমনভাবেই চলছে। প্রতিটি মানুষের মাঝেই এমন কিছু বিষয়, এমন কিছু ঘটনা বর্তমান রয়েছে যেগুলো স্বাভাবিক মাথায় চিন্তা করতে গেলে হয়তো বা আমাদের মাথা ঘুরে যাবে। কিন্তু দেখুন না, কি অবহেলায় মানুষ এই অস্বাভাবিক বিষয়গুলোকে স্বাভাবিকতায় রূপান্তর করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আমাদের মতো করেই হাসছে, চলছে, আমাদের মতো করেই পৃথিবী সাজাচ্ছে, সম্মানিত হচ্ছে, হেসে বেড়াচ্ছে, আনন্দ করছে। তবে আর যে নীলের পক্ষ থেকে কথা থাকবে, মানুষের বিবেকবোধ ফিরে আসুক, ধর্মীয় অনুশাসনগুলো ফিরে আসুক। আমার বিশ্বাস পৃথিবী আবার সুন্দর হয়ে যাবে, পৃথিবী আবার বসবাসযোগ্য হয়ে উঠবে। তো আজকে এ পর্যন্তই। যে যেখান থেকে শুনছেন, প্রত্যেকের প্রতি অশেষ কৃতজ্ঞতা। সবাই ভালো থাকবেন, সুখী থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।